হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আজকে আমরা ক্লাস 11 এর একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা বাংলায় আমরা বলি পরমাণুর গঠন। ঠিক আছে, পরমাণুর গঠনে বা অ্যাটমিক স্ট্রাকচারে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা হিস্ট্রিটা পড়বো। অ্যাটম কি করে তৈরি হলো, অ্যাটমের স্ট্রাকচার কি, অ্যাটমের ভেতর কি কি থাকে, কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার করেছে, এই ইতিহাসটুকু বা গল্পটুকু আমরা আজকে শিখবো। ঠিক আছে, গল্পটা থেকে হয়তো তোমাদের সরাসরি কোনো প্রশ্ন আসবে না, কিন্তু স্যার গল্পটা কিন্তু জানা দরকার। ঠিক আছে, গল্পটা না জানলে, কোনো কিছুর ইতিহাস না জানলে সেইটা নিয়ে কিন্তু খুব বেশি দূর আমাদের ভালো লাগবে না। তাই গল্পটা আজকে শুনবো, গল্পটা শুনবো, পরের দিন আমরা পরবর্তী ধাপগুলো এগোবো। চলো শুরু করি। অ্যাটমিক স্ট্রাকচার শুরু করতে গেলে প্রথমেই আমাদেরকে অ্যাটম সম্বন্ধে একটু জেনে নিতে হবে। অ্যাটম কি? অ্যাটমের বাংলা অর্থ হচ্ছে পরমাণু। অ্যাটম হচ্ছে এলিমেন্টের যে স্মলেস্ট পার্টিকেল। ঠিক আছে, স্মলেস্ট পার্টিকেল যেটা কেমিক্যাল রিয়াকশনে ডিরেক্টলি টেক পার্ট করে। পরমাণু হচ্ছে মৌলের যে ক্ষুদ্রতম কণা, যে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাকেই বলে অ্যাটম বা পরমাণু। এইবারে অ্যাটম সম্বন্ধে অনেকেই অনেক কিছু 8, 9, 10 ক্লাসে পড়ে ঠরে এসছো, মোটামুটি অনেকেই অনেক কিছু জানো। আমি একটু জাস্ট তোমাদের জানা জিনিসগুলোকেই রিক্যাপ করে দেবো, তারপরে আমরা এই চ্যাপ্টারের আসল অংশে ঢুকে যাব। ঠিক আছে, আচ্ছা। তো এইবারে অ্যাটম কি কিছুদিন আগে অব্দিও, মানে কয়েক বছর আগে অব্দিও ছিল যে অবিভাজ্য, ওকে ভাঙা যেত না। কিন্তু 1700 খ্রিস্টাব্দের পর থেকে আস্তে আস্তে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পেয়েছেন যে অ্যাটমকে কিন্তু ভাঙা যায়। অ্যাটমের বিভিন্ন, তার ভেতরের বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল আছে, তার বিভিন্ন অপপারমাণবিক কণা আছে বাংলায় যাকে বলে। তো এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলো মোটামুটি কটা পাওয়া গেছে? মোটামুটি এখনো পর্যন্ত 35টা সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া গেছে। ঠিক আছে, এই 35টা সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে থেকে কোনো কোনো সাব অ্যাটমিক পার্টিকেল স্টেবল, আবার কোনো কোনো সাব অ্যাটমিক পার্টিকেল আনস্টেবল। ঠিক আছে, আবার কোনো কোনো সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে মিক্সড, স্টেবিলিটিও আছে আবার আনস্টেবিলিটিও আছে। তো মেনলি তোমরা ছোটবেলায় যে তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল সম্বন্ধে জেনে এসছো, সেই তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল কি কি সবাই জানো? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তাই তো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবারে আমি যে বললাম যে স্যার আপনি তো আনস্টেবল সাবঅ্যাটমিক পার্টিকেলের কথাও বললেন, সেগুলোর তো নাম বলছেন না। সেগুলোর নামও আছে। সেগুলো ধরো মোটামুটি, ধরো একটা আছে মেসন কণা আছে। ঠিক আছে, এই মেসন কণা হয় পাই মেসন বলে একটা হয়। এবার পাই মেসনের আবার তিনটে পার্ট হয়, একটা হয় পাই প্লাস, একটা হয় পাই মাইনাস, একটা হয় পাই জিরো। ঠিক আছে, এবারে ইলেকট্রনের অপোজিট নেচার, মানে ইলেকট্রনের মতোই নেচার। ইলেকট্রনের চার্জ আমরা কি জানি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, তাই তো, নেগেটিভলি চার্জড। এই ইলেকট্রনের একই ভর, কিন্তু ওর চার্জটা, ভর মানে হচ্ছে মাস, ইলেকট্রনের মাস সেম কিন্তু ওর চার্জটা আলাদা। সেরকম একটা পার্টিকেল হয়, সেটার নাম হচ্ছে পজিট্রন। ঠিক আছে, সেরকমই নিউট্রনের মতোই দেখতে আরেকটা পার্টিকেল হয়, সেটার নাম হচ্ছে নিউট্রিনো। এরকম বিভিন্ন পার্টিকেল আছে, তোমাদের এত পার্টিকেল লাগবেও না। এখন মোটামুটি তোমরা ছোটবেলায় যা পড়ে এসছো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলো নিয়েই আমাদের 11-12 এর কাজকর্ম মিটে যাবে। তারপরে যদি ভবিষ্যতে পরবর্তী ক্ষেত্রে কেউ কেমিস্ট্রি নিয়ে হায়ার স্টাডিজ করো, তো তখন মোটামুটি জানতে পারবে কোনটা কি পার্টিকেল, বা এই পাই মেশনের কাজ তোমরা খুব ভালোভাবে জানতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অ্যাটমের মোটামুটি প্রাইমারি ধারণা। এইবারে আমি এখানে একটা ক্যাথোড রে টিউব, ডিসচার্জ টিউব এঁকে নিয়েছি। কেন এঁকেছি? তার কারণ এখন আমরা ইলেকট্রনের ডিসকভারি পড়ব, ডিসকভারি অফ ইলেকট্রন। ইলেকট্রন ডিসকভার কি করে হলো, ইলেকট্রন আবিষ্কার কি করে হলো? প্রথমে সায়েন্টিস্ট উইলিয়াম ক্রুকস, কি করলো, এরকম একটা ক্যাথোড রে ডিসচার্জ টিউবে একটা এক্সপেরিমেন্ট করলো। কি এক্সপেরিমেন্ট করলো? এক্সপেরিমেন্ট করলো, এটাকে একটা ক্যাথোড রে ডিসচার্জ টিউব হিসেবে ধরো তোমরা, আর এইটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউব। ঠিক আছে,
আচ্ছা, পাম্প, ভ্যাকুয়াম পাম্প টিউব, এইটার একটা এন্ড হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে, ক্যাথোড অ্যানোড, এটা একটা ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। এই হচ্ছে আমার পুরো সেটআপ। এইবারে উনি কি করলো, উনি এখানে 0.01 মিলিমিটার পারস্তম্ভ mmHg এই চাপটা অ্যাপ্লাই করলো, খুবই লো প্রেসার, ভেরি লো প্রেসার। ঠিক আছে, অ্যাপ্লাই করে এর মধ্যে থেকে প্রচন্ড হাই ভোল্টেজে কারেন্ট পাঠালো, হাই ভোল্টেজ কারেন্ট। এর মধ্যে থেকে হাই ভোল্টেজে কারেন্ট পাস করানোর পরে উনি কি দেখলো, উনি দেখলো যে এই অ্যানোডের, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু 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 রশ্মি যাচ্ছে। উনি দেখলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু কিছু রে পাস হচ্ছে। এবার উনি তো আর রে দেখতে পায়নি, উনি কি দেখতে পেয়েছে, উনি এখানে একটা গ্রিন কালারের লুমিনেসেন্স দেখতে পেয়েছে। ঠিক আছে, একটা গ্রিন রঙের একটা লুমিনেসেন্স দেখতে পেয়েছে। সেটা কি হবে, সেইটা দেখেই উনি বুঝতে পারলো যে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে নিশ্চয়ই কোনো রে যাচ্ছে বা রশ্মি যাচ্ছে, যার জন্য এই লুমিনেসেন্সটা তৈরি হচ্ছে, নাহলে তো হতো না। সেইটার থেকেই উইলিয়াম ক্রুক্স এটা বলল যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে নেগেটিভ চার্জ কোনো পার্টিকেল মুভ করছে, কারণ ক্যাথোড নেগেটিভলি চার্জ, অ্যানোড পজিটিভলি চার্জড। পরবর্তীকালে বিজ্ঞানী জে থমসন, যাকে আমরা ইলেকট্রনের ডিসকভারার বলে জানি, উনি কি করলো, উনি এক্সপেরিমেন্টের যে কনক্লুশন গুলো ছিল সেগুলো নিয়ে এই পার্টিকেল গুলোকে নেগেট্রন বলে চিহ্নিত করলো। উনি কি বললো, নেগেট্রন, এই পার্টিকেল গুলোর নাম দিল নেগেট্রন। পরবর্তী ক্ষেত্রে সায়েন্টিস্ট টোনি, উনি এই পার্টিকেল গুলোর নাম ইলেকট্রন দিয়েছিল। এই হলো আমাদের পুরো ইলেকট্রনের ডিসকভারি। এইবারে এইখানে যখন উইলিয়াম ক্রুক্স ক্যাথোড থেকে অ্যানোডের রে এর কথা বলেছিল, ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে সায়েন্টিস্ট গোল্ডস্টাইন, ঠিক আছে, সায়েন্টিস্ট গোল্ডস্টাইন কি বলল, গোল্ডস্টাইন বলল যে আমাদের অ্যাটম, অ্যাটম আমরা জানি কি নিউট্রাল। ঠিক আছে, অ্যাটম জানতো নিউট্রাল, আমরাও জানি, তখনও জানতো যে অ্যাটম হচ্ছে একটা নিউট্রাল। নিউট্রাল মানে সেখানে যেমন পজিটিভ পার্ট আছে তেমনি নেগেটিভ পার্টও আছে। এই দুটো যখন ইকুয়ালি আছে তখনই একটা সিস্টেম নিউট্রাল হয়, তাই তো। এইবারে গোল্ডস্টাইন কি বলল, যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন নিশ্চয়ই কোনো রে আমরা পেয়েছি যারা নেগেটিভলি চার্জড, উল্টো দিকের পজিটিভলি চার্জেরও আমরা কোনো ক্লু অবশ্যই পাবো। তো উনি কি করলো, উনি তখন এই ক্যাথোড রে গুলোকে, এই ক্যাথোড ডিসচার্জ টিউবে এই ক্যাথোডের মধ্যে এরকম ক্যাথোডটাকে রেখে সেটার মধ্যে পোর বানিয়ে দিল। এইবারে কি হচ্ছে, ক্যাথোড থেকে যখন অ্যানোডের দিকে ইলেকট্রন গুলো যাচ্ছে, তখন এয়ার, ক্যাথোডের ভেতরে যে এয়ার পার্টিকেল গুলো আছে সেই এয়ার পার্টিকেল গুলোর সঙ্গে ওর কলিশন হচ্ছে। কলিশন হওয়ার ফলে কি হচ্ছে, ওর থেকে ইলেকট্রন লস হয়ে যাচ্ছে। ইলেকট্রন লস হওয়ার ফলে কিছু কিছু পজিটিভ চার্জ পার্টিকেল জেনারেট করছে, যারা ক্যাথোডের দিকে রিটার্ন করছে। ঠিক আছে, এই পার্টিকেল গুলোকে H+ হিসেবে চিহ্নিত করা হলো। কেন, তার কারণ আমরা জানি হাইড্রোজেনের কি আছে, হাইড্রোজেন 1H1, তাই তো, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো। তার মানে কি, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, একটাই প্রোটন। এবার প্রোটনটা যদি হাইড্রোজেন থেকে বেরিয়ে যায়, তাহলে এই ইলেকট্রনটা যদি হাইড্রোজেন থেকে বেরিয়ে যায়, তাহলে সেখানে শুধু প্রোটন পড়ে থাকে, মানে H+ হিসাবে সেটা বেরোবে। তো এই রে গুলোকে H+ রে হিসাবে চিহ্নিত করলো এবং এভাবেই প্রোটনের আবিষ্কার হলো। এবারে আমরা নিউট্রন কি করে আবিষ্কার হয়েছিল সেটাতে চলে যাই, অল্প করে, ছোট্ট করে একদম। রাদারফোর্ড কি দেখলো, রাদারফোর্ড দেখলো যে যখন ধরো কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করা হচ্ছে, তো অ্যাটমের অ্যাটমিক ওয়েট যেটা বেরোচ্ছে, প্রোটন আর ইলেকট্রনের টোটাল ওয়েট অ্যাড করে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এদিকে মানে তার থেকে অনেক কম পাচ্ছি, টোটাল অ্যাটমিক ওয়েট যেটা বেরোচ্ছে প্রোটন আর ইলেকট্রন অ্যাড করে সেটার থেকে অনেক কম ওয়েট পাচ্ছি। তখন রাদারফোর্ড
একটা প্রেডিকশন দিল যে এরকম একটা সাবঅ্যাটমিক পার্টিকেল থাকতে পারে যেটার কিনা কোনো চার্জ নেই কিন্তু তার মাস আছে, ঠিক আছে। তখন রাদারফোর্ডের পরে জেমস চ্যাডউইক সায়েন্টিস্ট জেমস চ্যাডউইক কি করলো, ওই সাবঅ্যাটমিক পার্টিকেলটার নামকরণ করলো এবং তার নাম দিল নিউট্রন। ক্লিয়ার? এইবারে আমরা একটু ইলেকট্রন প্রোটন নিউট্রনের বইতেও তোমরা পেয়ে যাবে, একটু চার্জ আর মাসটা ভ্যালুটা আমরা দেখে নিই, এগুলো আমাদের লাগে, ঠিক আছে। আচ্ছা, মাস, এটা চার্জ। ইলেকট্রনের মাস কত? ইলেকট্রনের মাস হচ্ছে, এগুলো তোমরা আগেও পড়ে এসছো, 9.1 × 10⁻⁻28 গ্রাম। কেজিতে তোমরা কনভার্ট করে নেবে যদি লাগে। প্রোটনের মাস হচ্ছে 1.6725 × 10⁻⁻24 গ্রাম। নিউট্রনের মাস হচ্ছে 1.6725 × 10⁻⁻24 গ্রাম। নিউট্রনের চার্জ হচ্ছে 0, প্রোটনের চার্জ হচ্ছে +1.602 × 10⁻⁻19 কুলম। আচ্ছা, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.602 × 10⁻⁻19 কুলম। এগুলো একটু মনে রাখার জিনিসপত্র। কেমিস্ট্রিতে কিছু কিছু জিনিস, বেশ কিছু জিনিস মনেও রাখতে হয়, শুধুমাত্র বোঝার উপর যে তোমার কাজ চলে যাবে এমন নয়। কাজেই এই জায়গাগুলোকে একটু মনে রাখতে হবে, আমাদের পরবর্তী ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাহলে এখন আমরা দেখব রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আচ্ছা চলো, রাদারফোর্ড 1911 কি বলেছে উনি? উনি বলেছে, উনি একটা কিছু বলেনি, উনি এক্সপেরিমেন্ট করেছে। কি এক্সপেরিমেন্ট করেছে? এইখানে উনি একটা জিঙ্ক সালফাইডের একটা প্লেট নিয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা গোল্ড প্লেট নিয়েছে, গোল্ড প্লেট, সোনা দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা এলইডি, এই এলইডি বলছি সরি, লেড মানে পিভি বা সীসা যাকে বাংলায় বলে, এই সীসার প্লেটের ভেতরে একটা এরকম ছোট্ট ছিদ্র করেছে, একটা ছোট্ট একটা ছিদ্র করেছে। আর এইখানে একটা সোর্স নিয়েছে। সোর্স কিসের? সোর্স, সোর্স কিসের? সোর্স অফ আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল, ঠিক আছে। এইখান থেকে আর কি আলফা পার্টিকেল বেরোবে, আলফা পার্টিকেল বেরোবে সেরকম একটা সোর্স নিয়েছে। আচ্ছা, আলফা পার্টিকেলটা কি? আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম আয়ন, হিলিয়াম অ্যাটম। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম অ্যাটম, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে? এটা হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল, ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা ধরো এইখান থেকে ধরো আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, ঠিক আছে। এইবারে এইখানে একটাই ছিদ্র করা আছে যাতে একটা ছিদ্র দিয়েই বেরোয়, তো এইখান থেকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে পার্টিকেল গুলো, ঠিক আছে। এই প্লেটে যখন আঘাত করছে তখন রাদারফোর্ড দেখছে, এক্সপেরিমেন্টে কি দেখছে, এটা কি প্লেট নিয়েছি আমরা? গোল্ড প্লেট, এইউ বা গোল্ড, ঠিক আছে। এক্সপেরিমেন্টে কি দেখছে? এক্সপেরিমেন্টে দেখছে যে এইখান থেকে কিছু রে বেরিয়ে এইখানে জিঙ্ক সালফাইড যে প্লেটটা নিয়েছি, এটা ZNS প্লেট, এটাতে অ্যাটাক করছে, কিছু এইদিকে বেরিয়ে চলে আসছে, আবার কিছু স্ট্রেট বেরিয়ে চলে আসছে, যে রাস্তায় গেছিল সেই রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে আসছে। তাহলে গল্পটা কি হচ্ছে? গল্পটা হচ্ছে, ধরো এই যে গোল্ড যে প্লেটটা আছে ওটার অ্যাটমটাকে একটু খুলে আঁকি। ধরো এটা একটা অ্যাটম আছে যার ভেতরে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে। এটা একটা অ্যাটম আছে যার ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এটা একটা অ্যাটম আছে যার ভেতরে একটা নিউক্লিয়াস আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি নিউক্লিয়াসটা এই জায়গায় আছে, এটা আমি প্রমাণও করব যে নিউক্লিয়াসটা এই জায়গাতেই আছে, এই এক্সপেরিমেন্টটা দিয়ে প্রমাণ হবে যে এরকম ভাবে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে আর চারিদিকে এরকম অরবিটটা থাকে, আর কিছুই না, ঠিক আছে। তো আমি আঁকার জন্য এইভাবে আঁকলাম। এগুলো ধরো গোল্ড অ্যাটম, ঠিক আছে। এটা একটা গোল্ড অ্যাটম, এটা একটা গোল্ড অ্যাটম, এটা একটা গোল্ড অ্যাটম, এগুলো হচ্ছে বিভিন্ন গোল্ড অ্যাটম। তো এইবারে কি হচ্ছে? এইখান থেকে কি আসছে? পজিটিভ পার্টিকেল, আলফা কণা হচ্ছে পজিটিভ পার্টিকেল আসছে, পজিটিভ পার্টিকেল গিয়ে এদেরকে অ্যাটাক করছে, ঠিক আছে। পজিটিভ পার্টিকেল গিয়ে এদেরকে অ্যাটাক করছে। আচ্ছা, এইবার অ্যাটাক করলে কি দেখছে? যে বেশিরভাগ
পার্টিকেল এরকম করে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশিরভাগ এই পার্টিকেল ভেদ করে বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু পার্টিকেল কি হচ্ছে, কিছু কিছু পার্টিকেল এরকম করে এসে এই দিক থেকে এলো, আবার এই রাস্তা দিয়ে একদম স্ট্রেট রিটার্ন করছে, একদম পারপেন্ডিকুলারলি পড়লো, ব্যাক করে এলো, ঠিক আছে। আবার কিছু কিছু পার্টিকেল ধরো এখান থেকে গিয়ে এই দিকে ব্যাক করছে, এখান থেকে গিয়ে ওই দিকে চলে যাচ্ছে, এরকম ভাবে ডিফ্লেক্টেড হচ্ছে। কিছু কিছু পার্টিকেল এভাবে ডিফ্লেক্টেড হচ্ছে, কিছু কিছু পার্টিকেল পারপেন্ডিকুলারলি রিফ্লেক্টেড হচ্ছে, আর কিছু কিছু মানে মোস্ট অফ দ্য পার্টিকেলস ভেদ করে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই এক্সপেরিমেন্টটা থেকে রাদারফোর্ড কি কনক্লুড করলো? এই এক্সপেরিমেন্টটা থেকে রাদারফোর্ড বলল তাহলে অ্যাটমের স্ট্রাকচারটা এমন হবে যে মাঝখানে এমন কিছু একটা আছে যেটা এই পজিটিভ পার্টিকেল গুলোকে ডিফ্লেকশন করছে, রিফ্লেক্ট করছে বা রিপেল করছে, ঠিক আছে, এই পজিটিভ পার্টিকেল গুলোকে বিকর্ষণ করছে। তার ফলে কি হচ্ছে, ও ও ভেতর থেকে যেতে দিচ্ছে না, ও ধাক্কা মেরে রিটার্ন পাঠিয়ে দিচ্ছে। তার মানে রাদারফোর্ডের কনক্লুশন কি দাঁড়ালো, যে অ্যাটমটা এমন হবে, ধরো অ্যাটমটা এরকম হবে যার মাঝখানে একটা জায়গা থাকবে, মাঝখানে একটা স্পেস থাকবে, যেই স্পেসটায় কোনো পজিটিভ পার্টিকেল বসে থাকবে, যেই স্পেসটায় পজিটিভ পার্টিকেল আগে থেকে বসে থাকবে। তো সেই পজিটিভ পার্টিকেল বসে থাকার পরে যখন আমরা আবার পজিটিভ পার্টিকেল ওটার মধ্যে পাঠাচ্ছি, তখন কি হচ্ছে, ও ডিফ্লেকশন হচ্ছে, যে অ্যাঙ্গেলে পড়ছে সেই ডিফ্লেকশন হচ্ছে, সেটা ম্যাটার করছে না, কিন্তু ডিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। আর মোস্ট অফ দ্য স্পেসেস হচ্ছে ভ্যাকেন্ট, তার কারণ মোস্ট অফ দ্য স্পেস দিয়ে ইজিলি পার্টিকেল গুলো পাস করে যাচ্ছে, কোনো ডিফ্লেকশন নেই, কোনো স্ট্রাইকিং নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট পাস করে যাচ্ছে, মানে স্পেস, ভ্যাকেন্ট স্পেস, ঠিক আছে। এটাই হচ্ছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের কনক্লুশনটা কি, অ্যাটমের স্ট্রাকচারটা এমন হবে যার চারিদিকে ইলেকট্রন মুভ করবে আর মাঝখানে একটা পজিটিভ সেন্টার থাকবে। মানে পজিটিভ সেন্টার মানে একটা অ্যাটমে পজিটিভ পার্টিকেল কে প্রোটন, প্রোটন তার মানে প্রোটনটা মাঝখানে বসে থাকবে। এটাই হচ্ছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের মূল বক্তব্য। তোমরা একটু দেখো, ঠিক আছে। এইবারে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা তো রাদারফোর্ড করলো, এবার রাদারফোর্ড অ্যাটমিক স্ট্রাকচারের যে মডেলটা দিয়েছে সেটা নিয়ে একটু জেনে নিন, ঠিক আছে। রাদারফোর্ড কি বলেছে, যে কোনো একটা অ্যাটমের ওই যে বললাম ভেতরে পজিটিভ পোর্শন থাকবে, মানে ভেতরে প্রোটন থাকবে, ঠিক আছে, আর নিউট্রন থাকবে, আর বাইরে কি থাকবে, এই যে কক্ষপথ থাকবে, বাইরে অরবিট থাকবে, এই অরবিটে ইলেকট্রন মুভ করবে, এই অরবিটে কি করবে, ইলেকট্রন মুভ করবে। এই রাদারফোর্ডের যে অ্যাটমিক স্ট্রাকচারটা, এই অ্যাটমিক স্ট্রাকচারটা অনেকটা আমাদের সোলার সিস্টেমের সঙ্গে মিলে যায়, ঠিক আছে। আমাদের যে সৌরজগৎ আছে, তো যেমন আমাদের সৌরজগতে কি থাকে, মাঝখানে কে থাকে, সান বা সূর্য, মাঝখানে সূর্য থাকে, তাকে তার কক্ষপথ জুড়ে রোটেট করে প্ল্যানেট গুলো, এখানে একটা প্ল্যানেট, এখানে ধরো একটা প্ল্যানেট আর্থ, ঠিক আছে। তো এই হচ্ছে সোলার সিস্টেম, সেরকমই একটা অ্যাটমিক স্ট্রাকচার। তো এই সোলার সিস্টেমের সঙ্গে একটা কম্পেয়ারেবল জায়গায় এনে রাদারফোর্ড অ্যাটমের মডেলটা দিয়েছে। তো তোমরা মোটামুটি এগুলো সবাই ছোটবেলা থেকে পড়ে আসছো, আমি আর এটা নিয়ে বেশি কিছু বললাম না। এইটা 11-12 লেভেলে আসেও না যে পড়তে দেয় বা লিখতে দেয় বা কিছু নয়, জাস্ট তোমাদের একটা নলেজের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো রাদারফোর্ডের অ্যাটমিক স্ট্রাকচারটা জানা গেল, ঠিক আছে। এইবারে এইখানে অনেক লিমিটেশনস আছে। লিমিটেশনস মানে রাদারফোর্ডের অ্যাটমিক স্ট্রাকচার আমাদেরকে কি কি বলতে পারে না বা কি কি ভুল বলে, ঠিক আছে। রাদারফোর্ডকে কে সংশোধন করলো, রাদারফোর্ডকে সংশোধন করলো হচ্ছে নিলস বোর, ঠিক আছে। নিলস বোর তার নিজস্ব আবার অ্যাটমিক স্ট্রাকচার দিল, সেইটারও আবার কিছু ফ্লস বেরোলো বা লিমিটেশনস বেরোলো। তাহলে স্যার একবারে সঠিকটা পড়িয়ে নিলেই হয়, এগুলো আলাদা আলাদা করে পড়ানোর কি দরকার, তাই না? তো এগুলো পড়ানোর দরকার এটাই যে তাদের জার্নিটাকে বোঝানোর জন্য, সায়েন্সের জার্নিটাকে বোঝানোর জন্য। তোমাদের শুধুমাত্র পরীক্ষার খাতায় মুখস্থ করিয়ে লেখানো বা তোমাদের মানে শুধুমাত্র অ্যাজ এ এক্সাম পারপাস পড়াশোনা নয়, আমাদের এক্সামটা আমাদের পড়াশোনার একটা পার্ট, কিন্তু পড়াশোনার একটা তার থেকেও একটা বড় পার্ট আছে, যেটা হচ্ছে নলেজ, ঠিক আছে। তো আজকে যদি আমি শুধুমাত্র এক্সাম পারপাসে পড়াশোনা করি, তাহলে কিন্তু কোনোদিনই আমার নলেজটা সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে না। কিন্তু এটা মাথায় রাখবে, যদি আমরা নলেজ পারপাসে পড়াশোনা করি, তাহলে কিন্তু এক্সামটা তো উতরে যাবেই, এক্সামটা তো দেওয়া নিয়ে কথা আমার, তাই না? ভালো মার্কস অবশ্যই পেতে হবে, পেয়েও যাবে তোমরা। নলেজ থাকলে ভালো মার্কস পায় না, এটা এরকম হয় না, ঠিক আছে। তো তুমি নলেজের জন্য পড়ো, মার্কস এমনিই চলে আসবে, ঠিক আছে। এই জন্যই বলছি যে
তাহলে স্যার সঠিক ইলেকট্রনের স্ট্রাকচারটা বা সঠিক মডেলটা পড়িয়ে দিলেই একবারে হয়ে যায়। এই রাদারফোর্ড, এই বোর, এই ব্লা ব্লা ব্লা, এগুলো পড়ার কোনো দরকার পড়ে না। কিন্তু এগুলো পড়ানোর দরকার পড়ে ওই যে বললাম কোথায়, ওই সায়েন্সের জার্নিটাকে বোঝানোর জন্য, সায়েন্সটা কিভাবে এগিয়েছে। একজন একটা থিওরি দিচ্ছে, মানে সে রাদারফোর্ড যখন থিওরিটা দিয়েছে, সেই রাদারফোর্ডের টাইমে দাঁড়িয়ে, রাদারফোর্ড কি শুরু করো সেই ডাল্টনের অ্যাটমিক থিওরি, তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছে, মনে আছে? তো ডাল্টন হচ্ছে 1806, 1806 ডাল্টন যখন থিওরিটা দিয়েছে, তখন সেই থিওরিটা ওই টাইমের যে সোসাইটি ছিল, ওই টাইমের যে সিভিলাইজেশন ছিল, সেই টাইমের যে মানুষরা ছিল, তাদের কাছে ওইটা টপ, মানে ওইটাকে ব্রেক করার মতো কোনো কিছু তারা ভাবতে পারেনি। ওইটাই তাদের কাছে একদম কি বলবো, মানে ইউনিক থিওরি, ওটাই তাদের কাছে মডার্ন থিওরি। তারপরে আস্তে আস্তে যত টাইম এগোলো, আস্তে আস্তে বিভিন্ন সায়েন্টিস্ট এলো, বিভিন্ন থিওরি দিল। এবার প্রত্যেকটা থিওরি কি তার আগের সায়েন্টিস্টের থিওরিটাকে ভুল প্রমাণ করে নতুন ভাবে একটা থিওরি দিচ্ছে। তার মানে কি, এটা নয়, এটার মানে এটাই নয় যে ওনাকে ভুল প্রমাণ করাটাই উদ্দেশ্য, এটার মানে এটাই যে আমাকে সায়েন্সটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সায়েন্স যদি আজকে না এগোয়, তাহলে কিন্তু সোসাইটি বা সিভিলাইজেশন কোনোদিন এগোতে পারবে না, ঠিক আছে? কাজেই এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র পড়ার জন্য পড়ছি না বা পরীক্ষা দেওয়ার জন্য পড়ছি না, আমরা সায়েন্সের সাথে সাথে এগিয়ে সায়েন্সের জার্নিটাকে বোঝার জন্য পড়ছি, ঠিক আছে? অনেক জ্ঞানের কথা হয়ে গেল, বাদ দাও। আচ্ছা, এইবারে রাদারফোর্ডের যে থিওরিটা দিয়েছিল, সেটার ফ্লসটা কি বা লিমিটেশনটা কি, ঠিক আছে? রাদারফোর্ড বলেছিল যে এই যে ধরো আমার যে এখানে পজিটিভ সেন্টারটা আছে, ঠিক আছে, এই যে ইলেকট্রনটা অরবিটে ঘুরছে, তাই তো, ইলেকট্রনটা অরবিটে ঘুরছে, এইভাবে ইলেকট্রনটা অরবিটে ঘুরতে ঘুরতে ও কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করবে। এইবারে তুমি ভাবো, ইলেকট্রনের কাছে একটা এনার্জি আছে, ধরো এই এনার্জিটার ভ্যালু হচ্ছে ই, ঠিক আছে? এবার ই থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করছে আর ঘুরছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করছে আর ঘুরছে, তাহলে আস্তে আস্তে কি হবে, ওর যে এনার্জিটা, সেটা অরিজিনাল এনার্জি থেকে কমে যাবে, অরিজিনাল এনার্জি থেকে ওর এনার্জি ভ্যালুটা কমে যাবে। মানে ধরো এখানে ধরো ই ড্যাশ হলো, তাহলে ই ড্যাশ লেস দেন ই হবে, আস্তে আস্তে এনার্জি ডিক্রিজ করবে। এবার তুমি ভাবো, একটা পার্টিকেলের মধ্যে এনার্জি বা কাইনেটিক এনার্জি যত ডিক্রিজ করবে, তত তার কি ডিক্রিজ করবে, ভেলোসিটি ডিক্রিজ করবে। কাইনেটিক এনার্জির ভেলোসিটিটা কিসের উপর ডিপেন্ড করে, কাইনেটিক এনার্জির উপর, তাহলে তার ভেলোসিটি ডিক্রিজ করবে। এইবার তুমি ভাবো, একটা পার্টিকেল যে ভেলোসিটিতে এই জায়গায় রোটেট করছিল, সেখান থেকে আস্তে আস্তে তার এনার্জিটা কমে গেল, তার মানে ভেলোসিটি কমে গেল। ভেলোসিটি কমে গেলেই সে আরো কাছে আসবে, আবার ভেলোসিটি কমলে কাছে আসবে, আবার কাছে আসবে, আস্তে আস্তে দেখবে এখানে এসে অ্যাটাক করেছে। তার ফলে কি হবে, একটা সংঘর্ষের সৃষ্টি হবে, এবং এতে করে ইউনিভার্সের কোনো কিছুই টিকে থাকতো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন। তার মানে কি, এই থিওরিটা সঠিক নয়, এই থিওরিটা সঠিক নয়। যাই হোক, আরো দু একটা লিমিটেশন আছে, তোমরা দেখে নেবে, আমি আর সেটা বলছি না। আপাতত আমি নিলস বোরের থিওরিতে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বোর থিওরি। বোর কি বলছে? আচ্ছা, বোর বলছে যে ধরো, বোর বলছে এরকম সেন্টারে পজিটিভ চার্জ থাকবে, এইটুকু মেনে নিয়েছে, ঠিক আছে? বোর বলছে এই যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো একটা ডেফিনিট একটা অরবিটেই ঘুরবে, যে কোনো জায়গায়, এখানে ঘুরছে ওখানে ঘুরছে, ঠিক আছে? এদের একটা ডেফিনিট একটা অরবিট থাকবে, এরকম একটা, এই একটা অরবিট আছে, এটা ডেফিনিট অরবিট, এটা পজিশনটা ডেফিনিট। তো এই অরবিটেই ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রনটা এখানে এসে ঘুরবে না, এখানে এসে ঘুরবে না, এখানে ঘুরে বেড়াবে না, ইলেকট্রনটা ওই জায়গাটাতেই, ঠিক আছে? এই অরবিটের ভিতরে ইলেকট্রনটা ঘুরবে, এই অরবিটের ভিতর যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু এই অরবিটেই থাকবে, এর বাইরে কিন্তু বেরোবে না। এইটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট অফ বোর থিওরি বা বোরের তত্ত্বের প্রথম স্বীকার্য। আচ্ছা, এটা বোর বলেছে যে কক্ষপথগুলো সার্কুলার হবে, বোর বলেছে অরবিট গুলো সার্কুলার হবে, ঠিক আছে? সার্কুলার অরবিটে ইলেকট্রন ফিক্সড অরবিটে ঘুরবে। আচ্ছা, সেকেন্ড পস্টুলেট বা দ্বিতীয় স্বীকার্য কি বলছে? বলছে যখন একটা অরবিটে বা একটা কক্ষপথে একটা ইলেকট্রন রোটেট করবে, সেই ইলেকট্রনটা এই অরবিটে রোটেট করার সময় কোনো রকমের কোনো এনার্জি অ্যাবজর্বও করবে না, এমিটও করবে না, কোনো রকমের কোনো শক্তি শোষণও করবে না, আবার ত্যাগও করবে না বা শক্তি ছাড়বেও না। তার মানে কি, এই অরবিটে যখন থাকবে, এই ইলেকট্রনটা এনার্জি নেবেও না, এনার্জি দেবেও না। ওই জন্য এই অরবিট গুলোকে, এই যে এরপরে আর একটা অরবিট আছে, তারপরে আরো একটা অরবিট আছে, এই যে প্রত্যেকটা অরবিট আছে, এই অরবিট গুলোকে বোর বললো স্টেশনারি অরবিট, স্টেশনারি
অরবিট, ঠিক আছে। বোর বললো স্টেশনারি অরবিট। এই স্টেশনারি অরবিটের যে ইলেকট্রন গুলো আছে তাদের যে স্টেটটা তাদেরকে বলছে স্টেশনারি স্টেট, স্টেশনারি স্টেট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বোরের সেকেন্ড পস্টুলেট বা বোরের দ্বিতীয় স্বীকার্য। থার্ড পস্টুলেট, থার্ড পস্টুলেটে বোর কি বলছে? বোর বলছে থার্ড পস্টুলেটটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বোর বলছে ধরো এই অরবিটে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এই অরবিট থেকে জাম্প করে যদি ওপরের অরবিটে যায়, এইখানে যদি আসে জাম্প করে, ঠিক আছে, তাহলে ও এনার্জি অ্যাবজর্ব করবে। ওকে মানে বাইরে থেকে আমরা এনার্জি প্রোভাইড করব, বাইরে থেকে এনার্জি প্রোভাইড করব, এনার্জি প্রোভাইড করলে সেই এনার্জিটা ও অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ও হায়ার এনার্জি লেভেলে যাবে বা পরের অরবিটে যাবে। আচ্ছা, অ্যাবজর্ব করছে কেন এটা বলি। এই যে অরবিট গুলোকে না এইভাবে দেখেছে, ধরো আমি যদি এটাকে এখান থেকে কেটে দিই, এখান থেকে কাঁচি দিয়ে আমি অরবিট গুলোকে কেটে দিলাম, কেটে দিয়ে এরকম করে মেলে দিলাম, তাহলে কিরকম দেখতে লাগবে? এই একটা, এই একটা, এই একটা, এটাকে আবার জুড়ে দিলে গোল মতো হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জায়গা থেকে যত উপরের দিকে উঠবে তত এনার্জি বাড়বে, যত উপরের দিকে উঠবে তত এনার্জি বাড়বে। ধরো এই অরবিটটা হচ্ছে এন, ধরো এন বাদ দাও পরে বলছি। এই অরবিটটা হচ্ছে 1 নম্বর অরবিট, এই অরবিটটা 2 নম্বর অরবিট, এই অরবিটটা 3 নম্বর অরবিট। তাহলে যত নিচ থেকে উপরের দিকে উঠবে তত আস্তে আস্তে এনার্জির ভ্যালুটা বাড়বে। তাহলে এইবারে ধরো এইখানে একটা ইলেকট্রন বসে আছে, এই ইলেকট্রনটাকে উপরে যেতে গেলে আমাকে কি করতে হবে? এনার্জি দিতে হবে। কারণ এই ইলেকট্রনটা এনার্জি ধরো সাপোজ কিছু একটা ধরে নাও, ধরো 10 জুল, ঠিক আছে। এই তার মানে এই অরবিটের এনার্জিটাও 10 জুল। এবারে এই অরবিটে যেতে গেলে এনার্জি লাগবে 15 জুল। তার মানে কি, এই যে ডিফারেন্স অফ এনার্জি মানে 5 জুল, এই 5 জুল এনার্জিটা বাইরে থেকে আমাকে ইলেকট্রনটাকে প্রোভাইড করতে হবে, তবেই তো ইলেকট্রনটা এখানে গিয়ে জাম্প করে বসবে, তাই না? তাহলে এই তার মানে কি, একটা ইলেকট্রন যখন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে জাম্প করে তখন সে এনার্জি অ্যাবজর্ব করে। আর উল্টোটাও কিন্তু মানে উল্টোটাও কিন্তু সত্যি, ঠিক আছে। মানে যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করে তখন সে এনার্জি এমিট করে বা রেডিয়েট করে, তখন সে এনার্জি এমিট করে বা রেডিয়েট করে। এই ধরো এই অরবিটে ইলেকট্রনটা আছে, এখন এই অরবিট থেকে এই অরবিটে আসবে, তাহলে এই অরবিটের এনার্জি ধরো বেশি, ধরো এই অরবিটের এনার্জি 20 জুল আর এই অরবিটের এনার্জি হচ্ছে আমার 15 জুল, ঠিক আছে। তাহলে ও কি করবে, এই অরবিটে যখন আসবে তখন 20 মাইনাস 15, তার মানে কত? এই 5 জুল এনার্জিও ছেড়ে দিয়ে চলে আসবে। আচ্ছা, এই জুল ফুল দিয়ে বলছি মানে ভেবো না যে এইগুলো এটার এনার্জি ভ্যালু, এই এনার্জি ভ্যালু কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে। এটাই হয় না, এটা এটা হয়ই না, এটাই হয় না, এটা হয়ই না, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে ধরো এখানে যখন এনার্জি মানে ইলেকট্রনটা জাম্প করে আসবে, হায়ার অরবিট থেকে যখন লোয়ার অরবিটে আসবে তখনও এনার্জি এমিট করবে মানে বাইরে ছেড়ে দেবে বা রেডিয়েট করবে, আর নিচ থেকে যখন উপরে যাবে তখন সে এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এই হচ্ছে বোরের থিওরির 3খানা পস্টুলেট। আচ্ছা, এইবারে এই বোর থিওরি, বোরের যে পস্টুলেট গুলো বললাম বা স্বীকার্যগুলো বললাম সেগুলো দিয়ে আমরা হাইড্রোজেনের যে স্পেকট্রাম সেটা কি করে আসছে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। ধরো এই যে ফার্স্ট অরবিট আমরা বলছি, এই যে 1 2 3 করে আমি অরবিটের নাম্বারটা করেছিলাম না, ঠিক আছে। ধরো এইখানে আমি ওইগুলোকে আঁকছি, এখানে ধরো পজিটিভ সেন্টারটা আছে, ঠিক আছে। এটা ধরো 1 নাম্বার অরবিট, এটা ধরো 2, এটা ধরো 3, এটা 4, এটা 5, এটা 6, আঁকলে আরো আঁকা যায়, জায়গা নেই তাই আর আঁকছি না, ঠিক আছে। আচ্ছা, তো বোর বলছে এই অরবিটের নামগুলোকে এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এই এনটাই পরে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়ে যাবে, সেটা আমরা এর পরে দেখবো, ঠিক আছে, পরের ভিডিওতে আমরা দেখবো। কিন্তু আপাতত এন দিয়ে এই অরবিটের নাম্বার গুলো তুমি মাথায় রাখো যে এন দিয়ে অরবিটের নাম্বার এক্সপ্রেস করা হচ্ছে, ঠিক আছে। এন ইকুয়াল টু 1 যেটা, সেটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেভেল। লোয়ার লেভেল কিসের? এনার্জি, সবচেয়ে এনার্জি ভ্যালু কম, এদিক থেকে যত এদিকে যাবে তত এনার্জি কি হবে? বাড়বে। তো এই এই 1 যে অরবিটটা, এই অরবিটটার এনার্জি লেভেল, এনার্জি ভ্যালুটা সবচেয়ে কম, সবচেয়ে নিচে আছে, এই জন্য এই অরবিটটাকে বলছে ধরো গ্রাউন্ড স্টেট, ঠিক আছে। স্টেট ঠিক নয়, গ্রাউন্ড অরবিট, সবচেয়ে একদম লোয়ার অরবিট, ঠিক আছে। এখানে আমি এন ইকুয়াল টু দিয়ে দিই, এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 4, ঠিক আছে, এন ইকুয়াল টু 5, এন ইকুয়াল টু 6, ঠিক আছে। এইবারে গল্পটা কি, বোর বলেছিল না যে আমরা যখন কোন একটা লোয়ার অরবিটে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে যদি আমরা বাইরে থেকে এনার্জি দিই, ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ওর কোনো হায়ার অরবিটে ও জাম্প করবে,
ঠিক আছে। এইবারে যখন হায়ার অরবিটে থাকবে তখন সেটা কি স্টেটে থাকবে, তখন সেটা এক্সাইটেড স্টেটে থাকবে, তখন কিন্তু আর গ্রাউন্ড স্টেট হবে না, তখন সেটা হয়ে যাবে এক্সাইটেড স্টেট, কারণ ও এনার্জি নিয়ে এক্সাইট হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, তার ফলে ও হায়ার এনার্জি লেভেলে চলে গেছে। ঠিক আছে, তো তখন সেটা এক্সাইটেড স্টেটে থাকবে। তারপরে ধরো সেই স্টেট থেকে যখন আবার এনার্জি রেডিয়েট করে দেবে বা এনার্জি এমিট করে দেবে, তখন সে আবার তার অরিজিনাল স্টেটে ফিরে আসবে বা গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। তো এই যে যখন ও উপর থেকে এনার্জি রেডিয়েট করে বা এনার্জি এমিট করে নিচের লোয়ার স্টেটে ফিরে আসে, তখন যে এনার্জিগুলো রেডিয়েট করে সেই এনার্জিগুলো আমাদের স্পেকট্রাম দেয়, কি দেয়, স্পেকট্রাম দেয়। সেগুলো ভিজিবল রিজিয়নে পড়লে আমরা তখন কালার দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, তো ধরো এখানে এই স্পেকট্রাম গুলোর কতগুলো এ আছে, ধরো সব এক্সাইটেড স্টেট, ধরো এই n ইকুয়াল টু 1টা যখন গ্রাউন্ড হবে তখন 2 3 4 5 6 সবাই এক্সাইটেড হবে। ঠিক আছে, তো ধরো এইখান থেকে সবাই 1 এ আসছে, প্রত্যেকটা স্টেট থেকে 1 এ আসছে। এই যে 1 এ আসছে এই টাইমে যে স্পেকট্রামটা তৈরি হচ্ছে, এই স্পেকট্রামটাকে আমরা বলছি লিম্যান সিরিজ। এইটাকে আমরা কি বলছি, লিম্যান সিরিজ। ক্লিয়ার, গুড। আচ্ছা, এইবারে সবাই 2 এ আসছে, 2টা ধরো গ্রাউন্ড ছিল, এখান থেকে 2 আসছে, 5 থেকে 2 আসছে, 4 থেকে আসছে, 3 থেকে আসছে। আচ্ছা, আমরা এই নিচ থেকে উপরগুলো কেন নিচ্ছি না, তার কারণ আমি তো বললাম যে স্পেকট্রাম তখনই দেখা যায় যখন এনার্জি রেডিয়েট করে। এনার্জি কখন রেডিয়েট করে, যখন উপর থেকে নিচে নামে। ঠিক আছে, তো এখান থেকে যখন এখানে আসছে তখন এই সিরিজটাকে আমরা বলছি বামার সিরিজ, BALMAR বা MER কি একটা যেন আছে, বামার সিরিজ। ঠিক আছে, আচ্ছা, এইবারে সবাই আবার 3 এ আসছে, ধরো 3টা গ্রাউন্ড ছিল। ঠিক আছে, সবাই 3 এ আসছে, 6 থেকে 3 এ এলো, 5 থেকে 3 এ এলো, 4 থেকে 3 এ এলো। এইটাকে বলে লিম্যান বামার, এটা হচ্ছে প্যাসচেন সিরিজ। ক্লিয়ার, লিম্যান বামার, সবাই 1 এ এলে লিম্যান সিরিজ, সবাই 2 এ এলে বামার সিরিজ, সবাই 3 এ এলে, মানে সবাই বলতে ওদের উপরের থেকে আর কি, উপরের থেকে 3 এ এলে প্যাসচেন সিরিজ। আচ্ছা, এরপরে হচ্ছে 6 থেকে 4 এ এলো, 5 থেকে 4 এ হলো, সবাই যখন 4 এ আসবে তখন হচ্ছে ফুন। ঠিক আছে, এটা হয় পি দিয়ে নামটা হয়। ঠিক আছে, সরি, এটা ফুন নয়, পরেরটা ফুন। ক্লিয়ার, এটা হচ্ছে ব্রাকেট, লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা, এইবার যখন সবাই 5 এ যাচ্ছে, ধরো এর উপরে আরেকটা এনার্জি লেভেল আছে যেটা হচ্ছে ধরো n ইকুয়াল টু 7, সবাই 5 এ যাচ্ছে, তখন সেটার নাম হবে ফুন। আর লাস্টে যখন সবাই 6 এ যায় তখন সেটার নাম হবে হামফ্রেস। ঠিক আছে, তার মানে সবাই যখন n ইকুয়াল টু 1 এ নামছে তখন লিম্যান, n ইকুয়াল টু 2 তে নামছে বামার, n ইকুয়াল টু 3 তে নামছে প্যাসচেন, n ইকুয়াল টু 4 এ নামছে ব্রাকেট, n ইকুয়াল টু 5 এ নামছে ফুন, n ইকুয়াল টু 6 এ নামছে হামফ্রেস। ঠিক আছে, এভাবে আছে মোটামুটি। তো এইগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে n ইকুয়াল টু কততে নামলে কোন সিরিজটা আমরা বলি। এই যেমন ধরো আমি ভুলে গেছিলাম, এই ব্রাকেটের জায়গায় ফুনটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, এটা একটু কিন্তু ভুলিয়ে ফুলিয়ে যায়, কিন্তু তোমাদেরকে একটু চেষ্টা করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের হাইড্রোজেন স্পেকট্রাম। আচ্ছা, এইবারে এই যে বোরের থিওরি দিয়েছে, ঠিক আছে, এই যে হাইড্রোজেন স্পেকট্রাম আমরা দেখলাম, তো বোরের এই যে আমি আগে বলেছিলাম যে এটাতেও লিমিটেশনস আছে। এটাতে কি কি লিমিটেশনস আছে, এটাতে লিমিটেশনস আছে মোটামুটি ধরো এইদিকে তোমার, মানে ওই বোর বলছে যে আমাদের এই ধরো পজিটিভ আছে, এই যে অরবিট গুলো আছে এই অরবিটই হচ্ছে ফাইনাল। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে জিম্যান আর একজন আছে স্টার্ক, এই দুটো সায়েন্টিস্ট, ইনি ম্যাগনেটিক ফিল্ড আর ইনি ইলেকট্রিক ফিল্ড, দুটো ফিল্ডের মধ্যে থেকেই এই অ্যাটমের বিভিন্ন আরো ফাইন ডিভাইড করেছে, আরো ফাইন পার্টিশন করেছে। তার ফলে দেখেছে যে আরো অনেক সূক্ষ্ম বর্ণালীতে এরা ভেঙে যায়, আরো অনেক, ধরো এরকম একটা অরবিট আছে, এরকম আরো সূক্ষ্ম বর্ণালীতে আরো ভেঙে যাচ্ছে ওরা। ঠিক আছে,
তো ফাইন পার্ট ডিভিশন হয়। তো এইটা কিন্তু বোরের থিওরি স্যাটিসফাই করে না। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরো বোরের থিওরিটা 2D মডেলকে মানে 2D কে মডেল করে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটম তো 3D স্ট্রাকচার, তো 3D কে মডেল করতে পারে না। এইগুলো হচ্ছে কিছু কিছু লিমিটেশন আছে। আর একটা লিমিটেশন আছে, এটা মানে এই থিওরিটা আমি অনেক শেষে পড়াবো, যেহেতু তোমাদের শেষে আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ বলছে যে একটা ডেফিনিট একটা টাইমে কোন একটা ইলেকট্রনের মোমেন্টাম বা ভরবেগ আর মাস, এই পজিশন, সরি মোমেন্টাম আর পজিশন, এই দুটোকে অ্যাকুরেটলি একটা ডেফিনিট টাইমে ক্যালকুলেট করা যায় না। কিন্তু বোরের থিওরি অনুযায়ী কোনো একটা ইলেকট্রনের যেহেতু অরবিট গুলো ফিক্সড, তার পজিশন গুলো ফিক্সড, তার ফলে পজিশন আর মোমেন্টাম অ্যাকুরেটলি ক্যালকুলেট করা যায়। কিন্তু হাইজেনবার্গ পরবর্তীকালে প্রমাণ করে দেখিয়েছেন যে সেটা করা যায় না। তার মানে সেখানেও কিন্তু বোরের থিওরিটা ভায়োলেট করছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে বোরের ক্যালকুলেশন নিয়ে।